হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগ্যাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিপিসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাটিন লিগ্যাল টার্ম নিয়ে, সেটি হলো রেস জুডিকাটা। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের রেস জুডিকাটা সম্বন্ধে আর কোনো রকম সংশয় থাকবে না। তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে লাইক এবং সেভ করে রেখো, আর শেয়ার করে দিও তোমার বাকি বন্ধুদের সাথে। এবং দ্য লিগ্যাল আড্ডার পরবর্তী ভিডিও তোমার ফিডে সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আমরা একটা ছোট ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে শুরু করব। তো দেখো, রেস জুডিকাটা হলো কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 11-এ অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত নীতি। এই নীতির প্রধান উদ্দেশ্য হল আদালতের সিদ্ধান্তকে চূড়ান্ত মর্যাদা প্রদান করা এবং একই বিষয়ে বারবার মামলা দায়ের করা প্রতিরোধ করা। প্রতিটি আইন ব্যবস্থাতেই এমন একটি পর্যায় থাকা প্রয়োজন যেখানে কোনো বিরোধ বা মামলা চূড়ান্তভাবে শেষ হবে। যদি কোনো পক্ষকে একই বিষয় নিয়ে বারবার আদালতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে মামলার কখনো শেষ হবে না এবং আদালতের মূল্যবান সময় সেই ক্ষেত্রে অপচয় হবে এবং বিচার ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ধরো তুমি কারো বিরুদ্ধে মামলা করলে, তোমার সেই মামলা আদালত শুনল, প্রমাণ দেখল এবং তারপর তার রায় দিল। এখন যদি একই বিষয় নিয়ে আবার মামলা করা যায়, তাহলে সেই বিরোধের কোনো শেষ থাকবে না। ফলে আদালতের সময় নষ্ট হবে, বিচার ব্যবস্থার উপর চাপ বাড়বে এবং জয়ী পক্ষকে বারবার হয়রানির শিকার হতে হবে। আর এই সব সমস্যা দূর করার জন্যই রেস জুডিকাটা ডক্ট্রিন তৈরি হয়েছে। অর্থাৎ এই নীতির মাধ্যমে আদালতকে এমন কোনো বিষয় পুনরায় বিচার করতে নিষেধ করা হয়েছে যা একই পক্ষের মধ্যে কোনো যোগ্য আদালত ইতিমধ্যেই সরাসরি ও মৌলিকভাবে নিষ্পত্তি করেছে। এই নীতি জনস্বার্থ, বিচারিক দক্ষতা, পক্ষগণের প্রতি ন্যায় বিচার এবং আদালতের সিদ্ধান্তের স্থায়িত্ব ও নিশ্চয়তা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। সেকশন 11 অন্তর্ভুক্ত এই নীতিকে ভারতীয় সিভিল বিচার ব্যবস্থার অন্যতম মৌলিক নীতি হিসেবে গণ্য করা হয়। এইবার আমরা জানব মিনিং অফ রেস জুডিকাটা। কোনো আইনগত নীতি বোঝার আগে তার অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেস জুডিকাটা শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। এখানে রেস শব্দের অর্থ হলো কোনো বিষয় বা বস্তু, অন্যদিকে জুডিকাটা শব্দের অর্থ হলো বিচারিত বা সিদ্ধান্তপ্রাপ্ত বা যা আদালত কর্তৃক নির্ধারিত। সুতরাং রেস জুডিকাটার আক্ষরিক অর্থ হল যে বিষয় ইতিমধ্যেই বিচার ও নিষ্পত্তি করা হয়েছে। এই নীতির সঙ্গে একটি বিখ্যাত ল্যাটিন ম্যাক্সিম বা আইনগত সূত্রও জড়িয়ে রয়েছে। সেটি হল রেস জুডিকাটা প্রো ভেরিটেট এক্সিপিটার, অর্থাৎ এর অর্থ হল যে বিষয় আদালত কর্তৃক বিচারিত হয়েছে তাকে সত্য বলেই গ্রহণ করা হবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, কোনো যোগ্য আদালত যদি একটি বিরোধের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন, তাহলে সেই একই পক্ষ পরবর্তীকালে এই একই বিষয় নিয়ে পুনরায় কোনো মামলা করতে পারবে না। অতএব রেস জুডিকাটা বলতে এমন একটি বিষয়কে বোঝায় যা ইতিমধ্যেই আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে এবং যা পুনরায় নতুন কোনো মামলার মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। এইবার আমরা এই নীতির উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে জানব। রেস জুডিকাটা কেবল একটি কারিগরি বা প্রক্রিয়াগত নিয়ম নয়, এটি জনস্বার্থ ও সুষ্ঠু বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি মৌলিক নীতি। তাই এই নীতির প্রধান উদ্দেশ্যগুলি হল: পয়েন্ট নাম্বার 1, প্রতিটি মামলার একটি শেষ থাকা উচিত। অর্থাৎ একবার যদি কোর্ট কোনো মামলার রায় দিয়ে দেয়, তাহলে সেই রায়কে অনির্দিষ্ট সময় ধরে চ্যালেঞ্জ করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, একই বিষয় নিয়ে একাধিক মামলা দায়ের করা থেকে পক্ষগণকে বিরত রাখাই হলো এই নীতির অন্যতম লক্ষ্য। পয়েন্ট নাম্বার 3, কোনো পক্ষ যদি একটি মামলায় জয়ী হয়, তাহলে তাকে একই বিষয় নিয়ে বারবার আদালতে এসে আত্মপক্ষ সমর্থন করতে কখনোই বাধ্য করা উচিত নয়। পয়েন্ট নাম্বার 4, আদালতের উচিত নতুন বিরোধ নিষ্পত্তিতে সময় ব্যয় করা, পূর্বে নিষ্পত্তিকৃত বিষয় পুনরায় বিচার করার জন্য নয়। পয়েন্ট নাম্বার 5, আদালতের সিদ্ধান্তকে সম্মান ও চূড়ান্ততা প্রদান করার মাধ্যমে এই নীতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করেছে। সুতরাং রেস জুডিকাটা ব্যক্তি স্বার্থ এবং জনস্বার্থ উভয়কেই রক্ষা করে। এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা এই নীতিটিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। ধরা যাক, এ একটি জমির মালিকানা দাবি করে বি এর বিরুদ্ধে মামলা দায়ের করল।
আদালত সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং নথিপত্র পর্যালোচনা করে এবং উভয় পক্ষেরই বক্তব্য শোনার পর এই সিদ্ধান্তে পৌঁছালো যে উক্ত জমির বৈধ মালিক হলেন বি। পরবর্তীকালে সেই রায় চূড়ান্ত হয়ে গেল। এরপর এ আবার সেই একই জমি এবং একই মালিকানার প্রশ্ন নিয়ে বি এর বিরুদ্ধে আবার নতুন করে মামলা দায়ের করল। এই ক্ষেত্রে নতুন মামলাটি সিপিসির সেকশন 11-এর অধীনে অন্তর্ভুক্ত রেস জুডিকাটা নীতির দ্বারা বাধাপ্রাপ্ত হবে, কারণ একই পক্ষের মধ্যে একই বিষয় ইতিমধ্যেই একটি যোগ্য আদালত দ্বারা আগেই চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে। এইবার আমরা জানব সেকশন 11-এর আইনগত বিধান, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় স্ট্যাটিউটারি প্রভিশন। এই স্ট্যাটিউটারি প্রভিশনের অর্থ হল পার্লামেন্ট বা লেজিসলেচারের বানানো নির্দিষ্ট কোনো নিয়ম বা ধারা। এখানে বলা হয়েছে যে এই ধারা অনুযায়ী কোনো আদালত এমন কোনো মামলা বা বিষয় পুনরায় বিচার করতে পারবে না যা পূর্ববর্তী কোনো মামলায় একই পক্ষের মধ্যে সরাসরি ও মৌলিকভাবে বিবাদমান ছিল এবং যা একটি যোগ্য আদালত কর্তৃক শুনানি শেষে চূড়ান্তভাবে নির্ধারিত করা হয়েছে। এবার আমরা জানব এসেনশিয়াল কন্ডিশনস অফ রেস জুডিকাটা, অর্থাৎ রেস জুডিকাটার কী কী প্রয়োজনীয় শর্ত রয়েছে। তো দেখো, সেকশন 11 অনুযায়ী রেস জুডিকাটা প্রযোজ্য হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। পয়েন্ট নাম্বার 1-এ বলা হয়েছে এই ক্ষেত্রে একটি আগের মামলা বা ফরমার স্যুট থাকতে হবে, অর্থাৎ যেখানে এই বিষয়টি সরাসরি এবং মূল বিষয় হিসেবে আগেই আদালতের সামনে এসেছিল। অর্থাৎ ধরো এ একটি বাড়ির মালিকানা নিয়ে বি এর বিরুদ্ধে মামলা করল এবং আদালত সেই মামলার শুনানি করে বাড়িটির মালিকানা নিয়েও সিদ্ধান্ত দিয়ে দিল। এই আগের মামলাটি সেকশন 11-এর ক্ষেত্রে ফরমার স্যুট বা আগের মামলা হিসেবে ধরা হবে। পয়েন্ট নাম্বার 2-তে বলা হয়েছে পরের মামলায় যে বিষয়টি নিয়ে আবার মামলা করা হচ্ছে সেই একই বিষয়টি আগের মামলাতেও সরাসরি এবং মূল বিষয় হিসেবে থাকতে হবে। কোনো ছোটোখাটো বা আনুষঙ্গিক বিষয় হলে তার ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। অর্থাৎ ধরো আগের মামলায় একটি সম্পত্তির মালিকানা নিয়ে মূল বিরোধ ছিল, এবার আদালত সেই সম্পত্তির মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও দিয়ে দিয়েছে, তাহলে পরে আবার একই সম্পত্তির মালিক কে এই প্রশ্ন তুলে আর নতুন কোনো মামলা করা যাবে না। পয়েন্ট নাম্বার 3-তে বলা হয়েছে যে আগের মামলা এবং পরের মামলা দুটিতেই একই পক্ষ থাকতে হবে, অথবা এমন ব্যক্তিরা থাকতে হবে যারা ওই পক্ষগুলোর মাধ্যমে অধিকার দাবি করছে। অর্থাৎ ধরো এ এবং বি এর মধ্যে একটি সম্পত্তি নিয়ে মামলা হলো, সেই মামলায় এ হেরে গেল, এরপর এ এই একই বিষয় নিয়ে আবার বি এর বিরুদ্ধে নতুন কোনো মামলা করতে পারবে না। পয়েন্ট নাম্বার 4-এ বলা হয়েছে যে দুই মামলাতেই পক্ষগুলোকে একই টাইটেল বা একই আইনগত পরিচয় মামলা করতে হবে। এখানে টাইটেল বলতে মামলার নাম বা শিরোনাম বোঝানো হচ্ছে না, এখানে টাইটেল বলতে বোঝানো হচ্ছে একজন ব্যক্তি কোন আইনগত পরিচয় বা ক্ষমতায় মামলা করছে। অর্থাৎ ধরো এ প্রথম মামলায় ওই সম্পত্তির মালিক হিসেবে মামলা করেছিল, তাহলে পরের মামলাতেও তাকে ওই একই সম্পত্তির মালিক হিসেবেই মামলা করতে হবে। অর্থাৎ দুই মামলাতেই তার আইনগত অবস্থান বা ক্যাপাসিটি একই হতে হবে। পয়েন্ট নাম্বার 5-এ বলা হয়েছে যে আগের মামলাটি এমন একটি যোগ্য আদালতে নিষ্পত্তি হতে হবে যার সেই বিষয়টি বিচার করার আইনগত ক্ষমতা বা জুরিসডিকশন ছিল। যে আদালতের কোনো একটি মামলা বিচার করার আইনগত ক্ষমতাই নেই, সেই আদালতের সিদ্ধান্ত সাধারণত রেস জুডিকাটা হিসেবে কার্যকর হবে না। অর্থাৎ ধরো কোনো আদালতের ওই এলাকার মামলা বিচার করার ক্ষমতা নেই, অর্থাৎ তার টেরিটোরিয়াল জুরিসডিকশন নেই, অথবা মামলার টাকার পরিমাণ অনুযায়ী সেই আদালতের পিকিউনিয়ারি জুরিসডিকশন নেই, তারপরও যদি সেই আদালত মামলাটির সিদ্ধান্ত দেয় তাহলে সেই সিদ্ধান্তের ভিত্তিতে রেস জুডিকাটা প্রযোজ্য নাও হতে পারে। পয়েন্ট নাম্বার 6-এ বলা হয়েছে যে শুধু মামলা দায়ের হলেই হবে না, আদালতকে বিষয়টি যথাযথভাবে শুনতে হবে, প্রমাণ ও বক্তব্য দেখতে হবে এবং শেষে সেই বিষয়ের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। ধরো আদালত উভয় পক্ষের কথা শুনল, সাক্ষ্য প্রমাণ দেখল, সাক্ষীদের প্রমাণ করল, পরীক্ষা করল এবং পুরো শুনানি শেষে একটি রায় দিল, তাহলেই বলা যাবে যে বিষয়টি আদালত শুনে চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে। তবে শুধুমাত্র কোনো ছোটোখাটো টেকনিক্যাল বা প্রসিডিউরাল কারণে কোনো মামলা খারিজ হয়ে গেলে সাধারণত সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলা হয় না। এইবার আমরা জানব কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার সম্বন্ধে।
তো সেকশন 11-এর এক্সপ্লেনেশন 4-এ এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার বিধান রয়েছে। এই নীতির মূল কথা হলো, কোনো একটি বিষয় বা যুক্তি যদি আগের মামলায় তোলা উচিত ছিল এবং সেই সময় তা তোলার সুযোগ ছিল, কিন্তু সেটি ইচ্ছা করে বা কোনো কারণে তা আগের মামলায় তোলা হয়নি, তাহলে সেই বিষয় বা যুক্তি নিয়ে আলাদা করে আর নতুন মামলা করা যাবে না। আইন কোনো পক্ষকে একই মামলার দাবিগুলো ভাগ করে একবার একরকম যুক্তি এবং পরে অন্যরকম যুক্তি নিয়ে বারবার মামলা করার সুযোগ দেয় না। অর্থাৎ কোনো মামলার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ দাবি বা যুক্তি প্রথম মামলাতেই তোলা উচিত ছিল, সেগুলো প্রথম মামলাতেই তুলে ধরতে হবে। একটি ছোট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো, এ জমির মালিকানা নিয়ে বি এর বিরুদ্ধে একটি মামলা করলো। এর কাছে নিজের মালিকানা প্রমাণ করার জন্য একাধিক যুক্তি বা গ্রাউন্ড ছিল, কিন্তু এ প্রথম মামলায় তার দাবির সমর্থনে শুধুমাত্র একটি গ্রাউন্ড বা যুক্তি তুলে ধরল এবং সেই মামলায় হেরে গেল। এরপর এ আবার নতুন একটি মামলা করল এবং এবার এমন একটি অন্য গ্রাউন্ড বা যুক্তি তুলে ধরল যেটি প্রথম মামলা করার সময়ও তার জানা ছিল এবং প্রথম মামলাতেই সেটি তোলার সুযোগ ছিল। এই দ্বিতীয় মামলাটি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার কারণে বাধাপ্রাপ্ত হবে, কারণ এর উচিত ছিল প্রথম মামলাতেই তার সমস্ত গুরুত্বপূর্ণ গ্রাউন্ড বা যুক্তি তুলে ধরা। প্রথম মামলায় যে বিষয়টি তোলা উচিত ছিল সেটি পরে নতুন মামলা করে তোলার সুযোগ আর আইন দেয় না। অর্থাৎ এক কথায় মনে রাখবে, যা প্রথম মামলায় বলা উচিত ছিল এবং তখন বলার সুযোগও ছিল, তা পরে আলাদা মামলা করে আর বলা যাবে না। এইবার আমরা জানব রেস জুডিকাটা এবং রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য। এই দুটি সিভিল প্রসিডিওরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্ট্রিন, কিন্তু এই দুটির উদ্দেশ্য এবং প্রয়োগের সময় আলাদা। রেস জুডিকাটা মানে যে বিষয়টি ইতিমধ্যে আদালত দ্বারা সিদ্ধান্তপ্রাপ্ত হয়েছে। অপরদিকে রেস সাবজুডিস মানে হলো যে বিষয়টি এখনও আদালতে বিচারাধীন রয়েছে এবং যার উপর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেস জুডিকাটার বিধান রয়েছে সেকশন 11 সিপিসিতে। অপরদিকে রেস সাবজুডিসের বিধান রয়েছে সিপিসির সেকশন 10-এ। রেস জুডিকাটা প্রযোজ্য হয় যখন কোনো বিষয় আগে থেকেই আদালত দ্বারা চূড়ান্তভাবে সিদ্ধান্তপ্রাপ্ত হয়েছে। অপরদিকে রেস সাবজুডিস প্রযোজ্য হয় যখন একই বিষয় নিয়ে আগের একটি মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া রেস জুডিকাটার উদ্দেশ্য হল একই বিষয় নিয়ে বারবার মামলা হওয়া বন্ধ করা এবং আগের সিদ্ধান্তের চূড়ান্ততা বজায় রাখা। অপরদিকে রেস সাবজুডিসের উদ্দেশ্য হল একই বিষয় নিয়ে একই সময়ে একাধিক আদালতে চলতে থাকা প্যারালেল প্রসিডিংসের প্রতিরোধ করা। এইবার কিছু ইম্পর্ট্যান্ট কেস লস সম্বন্ধে আমরা পড়ব। আমাদের প্রথম কেস লস হচ্ছে দারিয়াও ভার্সেস স্টেট অফ ইউপি। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে রেস জুডিকাটার নীতি পাবলিক পলিসি বা জনস্বার্থের ওপর ভিত্তি করে তৈরি। এই নীতির অন্যতম উদ্দেশ্য হল একই বিষয় নিয়ে বারবার মামলা হওয়া বা মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস প্রতিরোধ করা। আদালত আরও জোর দিয়ে বলেছিল যে কোনো বিষয় একবার চূড়ান্তভাবে সিদ্ধান্তপ্রাপ্ত হয়ে গেলে সেটিকে বারবার নতুন করে আদালতের সামনে তুলে ধরা উচিত নয়। নেক্সট কেস ল হল সত্যাধান ঘোষাল ভার্সেস দেওরাজিন দেবী। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে রেস জুডিকাটার মূল ভিত্তি হল ফাইনালিটি ইন লিটিগেশন, অর্থাৎ প্রতিটি মামলার একটা সময় চূড়ান্ত সমাপ্তি হওয়া দরকার। আদালতের সিদ্ধান্ত এক সময় চূড়ান্ত ও বাধ্যতামূলক হতে হবে, অর্থাৎ কোনো মামলার সিদ্ধান্তকে অনন্তকাল ধরে বারবার চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হলে বিচার ব্যবস্থা কখনো স্থায়ীভাবে কোনো বিরোধের সমাধান করতে পারবে না। এরপর ফরওয়ার্ড কনস্ট্রাকশন কো ভার্সেস প্রভাত মণ্ডল মামলায় সুপ্রিম কোর্ট কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নীতিটি ব্যাখ্যা করেছে। এখানে আদালত বলেছে যে প্রথম মামলায় যে বিষয়টি তোলা উচিত ছিল সেটি ইচ্ছা করে বা অকারণে বাদ দিয়ে পরে নতুন মামলা করে সেই বিষয়টি আর তোলা যাবে না। এইবার আমরা পড়ব ইম্পর্টেন্স অফ রেস জুডিকাটা। এই রেস জুডিকাটা বিচার ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে পয়েন্ট নাম্বার 1 হল ফাইনালিটি অফ জুডিশিয়াল ডিসিশনস, অর্থাৎ এই নীতি নিশ্চিত করে যে মামলা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। একবার কোনো বিষয়ে যোগ্য আদালত দ্বারা চূড়ান্তভাবে সিদ্ধান্তপ্রাপ্ত হলে সেই বিষয়ের একটি শেষ হওয়া দরকার। পয়েন্ট নাম্বার 2 প্রোটেকশন অফ লিটিগেন্টস,
অর্থাৎ এই নীতি কোনো মামলায় জয়ী পক্ষকে একই বিষয় নিয়ে বারবার নতুন মামলার মুখোমুখি হওয়া এবং অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করে। অর্থাৎ একজন ব্যক্তি একটি মামলায় জয়ী হওয়ার পর তাকে একই বিরোধের জন্য বারবার আদালতে এসে লড়াই করতে হবে না। পয়েন্ট নাম্বার 3, জুডিশিয়াল এফিসিয়েন্সি, অর্থাৎ রেস জুডিকাটা আদালতের সময় এবং বিচার ব্যবস্থার মূল্যবান সম্পদ সাশ্রয় করে। অর্থাৎ আদালত একই বিষয়ে বারবার বিচার না করে নতুন এবং অমীমাংসিত বিরোধগুলির দিকে মনোযোগ দিতে পারে। পয়েন্ট নাম্বার 4-এ বলা হয়েছে প্রিভেনশন অফ কনফ্লিক্টিং জাজমেন্টস, অর্থাৎ একই বিষয় নিয়ে একাধিক আদালত যদি আলাদা আলাদা সময় আলাদা রায় দেয় তাহলে পরস্পর বিরোধী সিদ্ধান্ত তৈরি হতে পারে। তাই রেস জুডিকাটা এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 5-এ বলা হয়েছে পাবলিক কনফিডেন্স ইন দ্য জুডিশিয়ারি, অর্থাৎ এই নীতি বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়াতে সাহায্য করে। কারণ মানুষ জানে যে আদালতের সিদ্ধান্ত একবার চূড়ান্তভাবে হয়ে গেলে সেই সিদ্ধান্তের একটি নির্দিষ্ট স্থায়িত্ব এবং গুরুত্ব রয়েছে। এর ফলে বিচার ব্যবস্থায় সার্টেনটি এবং স্টেবিলিটি বজায় থাকে। এবার আমাদের নেক্সট এবং লাস্ট পয়েন্ট হল কনক্লুশন। এখানে বলা হয়েছে যে সিপিসির সেকশন 11-এ অন্তর্ভুক্ত এই রেস জুডিকাটার মূল উদ্দেশ্য হল কোনো যোগ্য আদালত কোনো বিরোধ বা বিষয় একবার চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিলে সেই একই বিষয় নিয়ে পরবর্তীকালে আবার নতুন করে কোনো মামলা বা লিটিগেশন শুরু করা থেকে বিরত রাখা। জনস্বার্থ, ন্যায় বিচার এবং বিচারিক সিদ্ধান্তের চূড়ান্ততা নিশ্চিত করার জন্য এই নীতির গুরুত্ব অপরিসীম। একই বিষয়ে বারবার মামলা হওয়া বন্ধ করার মাধ্যমে এবং পক্ষগণকে রিপিটেড লিটিগেশন থেকে রক্ষা করার মাধ্যমে রেস জুডিকাটা বিচার ব্যবস্থাকে আরও কার্যকর হিসেবে গড়ে তোলে। এটি আদালতের মূল্যবান সময় ও সম্পদ সাশ্রয় করে, পরস্পর বিরোধী রায়ের সম্ভাবনা কমায় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বজায় রাখতে সাহায্য করে। এই কারণেই রেস জুডিকাটা ভারতীয় সিভিল জাস্টিস সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সিভিল প্রসিডিউরাল লয়ের একটি অপরিহার্য নীতি হিসেবে বিবেচিত হয়। তো এই ছিল আজকে আমাদের রেস জুডিকাটার মূল বিষয়বস্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং দ্য লিগ্যাল আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।